আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের মানচিত্র বিষয়ক বেসিক ক্লাস 2-এ আজকে আমরা আলোচনা করব আমাদের আগের দিন যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম তারই বাকি অংশ কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো সবাই কিন্তু যুক্ত হতে হবে। সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি ঠিকমতো শুরু করে দিব। ওকে, আপনারা একটু যুক্ত হন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা আমাকে একটু কমেন্টে সবাই জানাবেন। আর আগের ক্লাসটি যারা দেখেননি তারা এই ক্লাস লাইভটা শেষ হলে আপনারা অবশ্যই দেখে নেবেন। আমাদের প্রায় 1 লাখের মতো আপনারা মনে রিচ হয়েছে, আপনারা অনেকে দেখছেন ক্লাসটি। ওকে, আজকে আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ হবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলা যাদের আমি আগেই বলছি, যারা প্রশ্ন করেন যে স্যার সাধারণ জ্ঞান পড়াশোনা শুরু করব, আসলে কি দিয়ে শুরু করব, মানে আমার কি দিয়ে শুরু করা উচিত, তাদের ক্ষেত্রে বলবো যে আমার এই লেকচারের আমরা যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট ঠিক যেভাবে নিচ্ছি এগুলো দিয়ে আপনি শুরু করবেন। আর যদি কেউ শুরু করতে পারেন বুঝে শুনে, তাহলে বাংলাদেশ বিষয়ক, ভূগোল বিষয়ক, আন্তর্জাতিক বিষয়ক, ইভেন পরবর্তীতে যারা আপনারা লিখিত দিবেন সেই কোনো ধরনের কিন্তু আপনার মানে হচ্ছে আপনার একদম যে কোনো ধরনের প্রশ্ন আসুক আপনার বুঝতে একেবারেই সমস্যা হবে না। আর মানচিত্র যদি একটু আঁকা মানে বুঝে আঁকা যায়, মোটামুটি যদি মানচিত্র সম্পর্কে একটা বেসিক ধারণা থাকে, তাহলে আপনি রিটেন পরীক্ষায় কিন্তু আপনি অনেক ভালো করবেন। আর আজকে আমার প্রচন্ড গলা ব্যথা মানে হচ্ছে বুঝতেই পারছেন, ঠান্ডা গরমের যে সমস্যা, এসি নন এসি এর মধ্যে যে সমস্যা হয়। সো আমি জোরে কথা বলতে পারবো না, আর ক্লাসটি একদম আস্তে আস্তে বলবো। সো এই ব্যাপারটা কিন্তু আপনার কাছ থেকে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ক্লাসটা ক্যান্সেল করতাম, বাট তারপরে করিনি, কারণ অনেক 2-3 দিন গ্যাপ চলে গেছে অলরেডি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমরা গতদিন আমরা কিন্তু এই পর্যন্ত ক্লাস করছিলাম, মানে মোটামুটি আমরা অক্ষরেখাগুলো বুঝছি। আজকে আমরা দ্রাঘিমা রেখাগুলো বুঝবো, তবে বোঝার আগে আমাদের অবশ্যই আমরা প্রিভিয়াস ইয়ার থেকে একটু প্রশ্ন করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা 50 জন উপস্থিত আছি। আচ্ছা, শিরিন আহমেদ বলছেন রাজশাহী থেকে, থ্যাংক ইউ শিরিন আহমেদ। আচ্ছা, তারপরে হচ্ছে এসকে তানজিম বলছেন আসসালামু আলাইকুম সাতক্ষীরা থেকে, থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা যারা যুক্ত আছি সবাই যে কাজটা করবো, ক্লাসটিতে অবশ্যই একটু রিয়াকশন ইউজ করবো, যেহেতু আমার পেজে রিচ ডাউন, সুতরাং সবাই একটু রিয়াকশন ইউজ করবেন, অর্থাৎ লাইক দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? সাউন্ড একটু বাড়াবেন প্লিজ। আচ্ছা, কিসের সাউন্ড আমি বুঝি না, আমার গলার সাউন্ড কিনা? গলার সাউন্ড আর বাড়ানো যাবে না, অবস্থা খুবই খারাপ, বুঝছেন? গলার সাউন্ড বাড়বে না, এসিটা একটু উপরে থাক বাট ওকে। সবাই একটু কমেন্ট করেন আপনারা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমাদের উপস্থিতির হার 200 ক্রস করলে আমরা ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু যুক্ত হতে থাকেন। আচ্ছা, আমি এই ফাঁকে যে কাজটা করবো আপনাদের একটু প্রশ্ন করি, তাহলে আমার সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলবেন বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা অতিক্রম করছে, বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা অতিক্রম করছে সেই রেখার নাম কি? একটু সময় উত্তর দিবেন। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা অতিক্রম করছে সেই রেখার নাম কি? একটু সময় উত্তর করবেন। বলেন তো, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে, আমি আগেই কিন্তু বুঝাই দিয়েছি, তো আগের দিন ক্লাস যারা করছেন তারা মোটামুটি পারবেন। আচ্ছা, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে নিজামুদ্দিন লিখছেন কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, এর ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, লিখছেন হচ্ছে তানিয়া রায়, থ্যাংক ইউ নিজামুদ্দিন। 23.5 ডিগ্রি, হ্যাঁ এটা বললেও কিন্তু ভুল না, এটাও কিন্তু ভুল না, আপনি 3 ভাবে ডাকতে পারেন। দেখেন, এই কর্কট ক্রান্তি রেখা এর ইংরেজি নামটা কি বলুন তো? ট্রপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার। এই কর্কটক্রান্তি রেখার মান কত বলুন তো? মান হলো 23.5 ডিগ্রি। উত্তর নাকি দক্ষিণ? উত্তর। কিন্তু কেন উত্তর? কেননা নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উপরের দিকে, তাই উত্তর। এই দেখেন, উপরের দিকে, তাই হচ্ছে উত্তর। সো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার অথবা কর্কট ক্রান্তি রেখা। ওকে, এটা আর কি। আচ্ছা, আমাদের এই যে অক্ষরেখাগুলো আমরা জানলাম, অনেকগুলো অক্ষরেখা আমরা জানলাম, তার মধ্যে দেখেন কি কি? নিরক্ষরেখা, যাকে বলা হয় ইকুয়েটর অথবা বিষুব রেখা, টপিক অফ ক্যান্সার, আর এদিকে আছে টপিক অফ ক্যাপ্রিকর্ন অথবা মকর ক্রান্তি রেখা। উপরের দিকে 66.5 ডিগ্রি বরাবর আছে হচ্ছে মেরু রেখা, যেটাকে আমরা বলি সুমেরু। উপরের দিকটাকে বলি সুমেরু বৃত্ত, নিচের দিকটাকে বলি হচ্ছে আমরা কি বলতো? কুমেরু বৃত্ত। সো আমরা মোটামুটি এই অক্ষরেখাগুলো জানলাম। এখন এইখান থেকে আমরা একটু আন্তর্জাতিক শিখবো।
শুধুমাত্র ভূগোল না, আমরা একটু আন্তর্জাতিক শিখবো। কি সেটা? পৃথিবীতে এই যে অক্ষরেখা, অক্ষরেখা অনুসারে কখনো কখনো রাষ্ট্রের সীমানা ভাগ হয়েছিল কিন্তু। সো এই অক্ষরেখাগুলো একটু আমাদের জানতে হবে। আমার গলার উপর প্রচুর চাপ পড়তেছে, আল্লাহ জানে কি হবে আজকে। আচ্ছা, সবাই একটু উপস্থিত হন। আমি দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে প্রায় 150 জন উপস্থিত আছি। আমরা আরো একটু যুক্ত হবে। সবাই ক্লাসে একটু লাইক দিব এবং ক্লাসে একটু কমেন্ট করব। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই উপস্থিত হতে থাকি। আচ্ছা, দেখেন, পৃথিবীতে কখনো কখনো এই অক্ষরেখা অনুসারে দেশ ভাগ করা হয়েছে। সেটা কিভাবে? অত সোজা সীমানা টানা হয়েছে এই অক্ষরেখা অনুসারে। সেটা কিভাবে বলুন তো? অর্থাৎ ক্রান্তিকালীন মুহূর্তে যখন হয়তো ভাগ করার টাইম থাকে না, ধরেন দুইটা দেশ ভাগ হবে, এখন হঠাৎ করে তখন কোনো সীমানা কমিশন বোঝার কোনো সিস্টেমটা নেই। ওই মুহূর্তে কখনো কখনো অক্ষরেখা অনুসারে দেশ ভাগ হতে পারে। যেমন যদি আমরা বলি যে 38তম প্যারালাল অনুসারে ভাগ হয় দুইটা দেশ, সেটা হচ্ছে একটা যুদ্ধকালীন সীমানা ভাগ করা হয়েছিল। আমাদের বলতে হবে সেই দুইটা দেশ কোনটা বলুন তো? অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আমরা সবাই নামটা শুনছি। উত্তর এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে আপনার কেমন দেশ সেটা আপনারা সবাই মোটামুটি জানেন। উত্তর এবং দক্ষিণ কোরিয়া অর্থাৎ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান এখান থেকে বিতাড়িত হয়, আমরা সবাই জানি সেকেন্ড ওয়ার্ল্ড জাপান হেরে যায় ইউএস এর কাছে এবং রাশিয়ার কাছে। সো ইউএসএ এবং রাশিয়া, যাকে বলি আমরা সোভিয়েত ইউনিয়ন, আগে নাম ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই কোরিয়াকে ভাগ করে নেয় দুই ভাগে। এবং ভাগ করে নিয়ে উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ বরাবর একটা সীমানা টানা হয়। এটা কিন্তু এখন নেই, বুঝতে হবে। সেই সীমানাটা ছিল হচ্ছে 38তম প্যারালাল, বুঝছেন তো? এই 38তম বা 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষ রেখা অথবা 38তম প্যারালাল অনুসারে কোন দেশ ভাগ করা হয় সেটি হলো উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমানা। বুঝছেন? এটা যুদ্ধকালীন কিন্তু, বুঝতে হবে, একদম ক্রান্তিকালীন মুহূর্তে তখনও কোনো সীমানা ভাগ হয়নি। কিন্তু এখন কিন্তু দুই কোরিয়ার সীমান্তবর্তী রেখা কিন্তু 38তম প্যারালাল না কিন্তু। কেননা বর্তমানে দুই কোরিয়ার সীমান্তবর্তী দুই কোরিয়াকে ভাগ করছে যে রেখা, সেই রেখার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন, নট 38তম প্যারালাল। এটা হলো তখন ছিল, তখন ছিল সোজা, আর এখন হচ্ছে আঁকা বাঁকা। এটা আমাদের বুঝতে হবে। এখন এরকমও না, তখন ছিল সোজা এভাবে 38তম প্যারালাল। ওকে, আচ্ছা, আমরা জানি যে তাহলে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর ভাগ হয় দুই কোরিয়া, বাট এখনকার সীমানা হচ্ছে নর্দার্ন লিমিট লাইন। আচ্ছা, আমরা জানি যে ভিয়েতনাম নামে যে রাষ্ট্রটা আছে, এই ভিয়েতনাম রাষ্ট্রটা কিন্তু একটা সময় দুইটা রাষ্ট্র ছিল, এখন একটা রাষ্ট্র। বাট আমরা সবাই জানি যে 50, 60, 70-এর দশকে ভিয়েতনাম নামে দুইটা রাষ্ট্র ছিল। সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম নামে। এক লাইক কোরিয়া, অর্থাৎ একটা ছিল হচ্ছে পুঁজিবাদী দক্ষিণ কোরিয়া যেমন আমরা বলি, আর উত্তর কোরিয়া ছিল হচ্ছে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া, যেটা এখনো আছে। কিন্তু ভিয়েতনাম কিন্তু দুই ভাগে ভাগ হয়েছিল 45 সালের পরে, এবং এই এখানে একই রকম কাহিনী। এবং সেইখানে এটা স্নায়ুযুদ্ধের ফলাফল কিন্তু, আপনারা বুঝছেন কিনা? কোরিয়া ভাগ হয় কিন্তু আপনার স্নায়ুযুদ্ধের কারণে। ঠিক একই ভাবে আমরা জানি যে ভিয়েতনামটাও ভাগ হয়েছিল উত্তর অক্ষরেখা বরাবর। সেটি কত বলেন তো? দুই ভিয়েতনামকে ভাগ করা হয় যুদ্ধকালীন। একটু বলতে হবে সেই সীমানাটা কত বলেন তো? আমি আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আপনারা একটু উত্তর দিবেন, তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, দুই ভিয়েতনামকে ভাগ করা হয় কত ডিগ্রি বরাবর বলেন তো? দুই ভিয়েতনামকে বিভক্ত করা হয় কত ডিগ্রি বরাবর? আচ্ছা, রাসেল বলছেন 17 ডিগ্রি। হ্যাঁ, থ্যাংক ইউ। দুই কোরিয়াকে ভাগ করা হয় 17 ডিগ্রি বরাবর, অর্থাৎ 17তম অক্ষরেখা। 17 ডিগ্রি, এটাকে আমরা কি বলি? 17তম অক্ষরেখা বরাবর কোন দুই দেশ বিভক্ত ছিল? সেটি হলো উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। এটা আর কি, বুঝছেন তো? আচ্ছা, আবার দেখেন, আমরা জানি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের বলেন তো? দেখেন, আবারও প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের মধ্যে বলেন তো? পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের মধ্যে? পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের বলেন তো?
আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের? নিজামুদ্দিন সাব্বির লিখছেন চীন রাশিয়া। আমাদের আসলে বুঝতে সমস্যা। ওকে, ওসমান গনি লিখছেন ইউএসএ কানাডা। আরিফ হাসান আমেরিকা কানাডা। তার উত্তর কি হবে? রাসেল বলছেন ইউএসএ মেক্সিকো। না, হবে না। ওকে, সনর লাইন লিখছেন না। আচ্ছা, আমেরিকা মেক্সিকো তাও কিন্তু না। আচ্ছা, একজন লিখছেন জ্যাক স্প্যারো। আচ্ছা, সাউন্ড একটু কম। বাইরে আমার গলার অবস্থা এতই খারাপ যে আমি এর থেকে জোরে যদি দিই তাহলে আমার অবস্থা হবে কাবিলার মতো। কাবিলারা চিনেন না আপনারা? সাবেক একজন ভিলেন ছিল বাংলাদেশে, এখন আর কথা বের হয় না, আমার কথা একদম বন্ধ হয়ে যাবে, গলার অবস্থা এতটাই খারাপ। ওকে, সো আমি আর সাউন্ড দিতে পারতেছি না, আমার ভয়েস এর থেকে আর রাইজ হবে না আজকে, বরং মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে, এতই খারাপ অবস্থা। ওকে, আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত হচ্ছে, দীর্ঘতম বলছি কিন্তু দীর্ঘতম এইটা। দেখেন, আমরা যে ভুলটা বুঝি, একটা যদি বলা হয় সবচেয়ে বেশি সীমান্ত, বেশি সীমান্ত বলতে বোঝানো হয় অনেকগুলো দেশের সাথে সীমান্ত, তাহলে উত্তর হবে চীন এবং রাশিয়া। ব্যাপারটা আপনি বুঝছেন কিনা? সবচেয়ে বেশি দেশ মানে হচ্ছে চীনের সাথে 14টা দেশের স্থল সীমান্ত, আর রাশিয়ার সাথেও 14টা দেশের স্থল সীমান্ত। এটা ঠিক আছে, সবচেয়ে বেশি সীমান্ত, বেশি আর দীর্ঘ এক জিনিস না কিন্তু। যখন আমি বলবো সবচেয়ে দীর্ঘতম সীমান্তকার, তখন উত্তর হবে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত। কত বড় দেখেন, আমি দেখাই। এই হলো আঁকাবাঁকা, দেখেন এইখান থেকে হিউজ আঁকাবাঁকা, দেখছেন? এই পর্যন্ত আঁকাবাঁকা, কিন্তু এইখানে এসে দেখেন যে আপনারা একদম সোজা সীমান্ত, এই যে আমরা দেখতে পাচ্ছি একদম সোজা সীমানা টানা হয়েছে এই বরাবর, বুঝছেন? এই বরাবর হচ্ছে সীমানা টানা হয়েছে একেবারেই সোজা। এই রেখাটাকে কি বলা হয় বলুন তো? 49তম অক্ষরেখা বলা হয় এটাকে। কত বলুন তো? 49 ডিগ্রি, অর্থাৎ এটাকে বলা হয় 49তম উত্তর অক্ষরেখা। তাহলে 49তম উত্তর অক্ষরেখা কোন দুই দেশকে বিভক্ত করছে? সেটি হলো মোস্ট অফ ইউএসএ এবং কানাডাকে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন ইউএসএ সাথে কানাডা সীমান্ত এখানেই শেষ না, কিন্তু আরো আছে। আমরা জানি ইউএস থেকে বিচ্ছিন্ন একটি অংশ হচ্ছে আলাস্কা। এই আলাস্কা একমাত্র সীমান্ত ভাগ করছে কার সাথে? কানাডার সাথে, এইটুকু। তো এইটুকু যোগ দেন, কত বড় হয় দেখেন। তার মানে একক সীমান্ত হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত। ওকে, আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আপনাদের জানতে হবে পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত কোন দুই দেশের মধ্যে? বলুন তো, আবারও বলি, পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে? ভীষণ কষ্ট হচ্ছে, গলায় কিছু একটা দেওয়া দরকার। আচ্ছা, আপনারা একটু বলবেন পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত তাহলে কোন দুই দেশের মধ্যে? আচ্ছা, পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত তাহলে কোন দুই দেশের মধ্যে? আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে, সবাই যে কাজটি করবেন, একটু ক্লাসটিতে লাইক দিবেন এবং রিঅ্যাকশন ইউজ করবেন। আর এই পেজটি যারা ফলো দেননি তারা অবশ্যই পেজটি একটু ফলো দিবেন, ঠিক আছে? আচ্ছা, আবারও বলি, পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। ওকে, বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত। চিন্তা করা যায়, ইভেন আমরা সবাই জানি যে বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত যেমন ভারতের, ঠিক একইভাবে কিন্তু ভারতেরও সবচেয়ে দীর্ঘতম সীমান্ত বাংলাদেশের সাথে। দেখলে মনে হয় চীন বা পাকিস্তান হবে, কিন্তু সত্যিকার হচ্ছে আমাদের সীমান্তটা হচ্ছে আঁকাবাঁকা, বুঝছেন তো? সো ভারতেরও দীর্ঘতম সীমান্ত বাংলাদেশের সাথে, এটা আমাদের মনে রাখতে হবে। এই সীমান্ত নিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, বা এগুলো আমাদের ভাইবার জন্য গুরুত্বপূর্ণ মাঝে মাঝে। ওকে, সবাই একটু আমরা রিঅ্যাকশন ইউজ করি, এবং ক্লাসে যারা শেয়ার দেননি তারা একটু প্লিজ শেয়ার দেন। পেজের রিচ একেবারে ন্যাচারাল নাই কিন্তু, তো সবাই এই কাজটা একটু করবেন। ওকে, তাহলে আমাদের অক্ষরেখা মোটামুটি আপনারা বুঝছেন। আচ্ছা, পৃথিবীতে কিছু কিছু দেশ আছে, একটা মহাদেশ আছে যেটা আফ্রিকা মহাদেশ, বুঝছেন তো? এই আফ্রিকা মহাদেশে আমাদের যে বিশাল একটা মরুভূমি আছে এই বরাবর, তার নাম হচ্ছে গ্রেট সাহারা মরুভূমি।
এই গ্রেট সাহারা মরুভূমিতে দেখবেন যে আপনারা সীমান্ত গুলো, যেহেতু এখানে একদম মরুভূমির লোক, এই মাঝখানটার লোকজন বসবাস করে একেবারেই কম। তো এই কারণে দেখবেন যে আফ্রিকার এই যে ডেজার্ট হার্ট যেটাকে আমরা বলি, একেবারেই এইখানটা দেখবেন যে আপনার সীমানাগুলো ভাগ হয়েছে একেবারে জ্যামিতিক ভাবে। সো জ্যামিতিক সীমারেখা দেখা যায় কোথায়? সেটি হলো আফ্রিকা মহাদেশে। বুঝছেন তো? জ্যামিতিক সীমানা, একটু গরম পানি। আচ্ছা, জ্যামিতিক সীমানা বলতে আসলে আমরা কি বুঝি? জ্যামিতিক সীমানা বলতে আমরা বুঝি, দেখা যেমন লিবিয়া, লিবিয়ার সাথে ইজিপ্টের সীমানা দেখা যায় একদম সোজা। সুদানের সাথে ইজিপ্টের সবগুলো দেখা একদম সোজা। দেখছেন? চাঁদের সাথে লিবিয়ার সীমানা দেখা একদম সোজা এভাবে করে। আলজেরিয়ার সাথে মালি, নাইজার, লিবিয়া এবং মৌরিতানিয়ার সীমানা দেখেন যে একেবারে সোজা। দেখছেন তো? এইভাবে করে একদম সীমানা ভাগ করা হয়েছে, কোনো আঁকা বাঁকা না, মনে হয় স্কেল টেনে ভাগ করা হয়েছে। সো জ্যামিতিক সীমারেখা দেখা যায় মূলত হচ্ছে আফ্রিকা মহাদেশে। ওকে, আমরা এখন অক্ষরেখা দিয়ে একটু বিদায় নেই। আমরা এখন আসবো দ্রাঘিমা রেখায়। দ্রাঘিমা রেখা বলতে আসলে আমরা কি বুঝি? ঠিক আছে, দ্রাঘিমা রেখা। আচ্ছা, দ্রাঘিমা রেখায় একটু আমি এখান থেকে আমরা আমাদের মূল ম্যাপে দেখি, তারপরে আমরা আবারও ফিরে যাব বড় ম্যাপে। ওকে, দ্রাঘিমা রেখা। আপনারা অক্ষরেখাগুলো দেখছেন তাহলে, তাই না? অক্ষরেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ও আপনাদের আরেকটা মজার বিষয় বলি, এই যে ট্রপিক অফ ক্যান্সার যেটা, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই বরাবর যেহেতু আপনারা বুঝতেই পারছেন ঋতুর অনেক বেশি বৈচিত্র্য দেখা যায়। মানে 6টা ঋতু, 5টা ঋতু, মিনিমাম 3টা ঋতু তো আমরা দেখতেই পাই, গ্রীষ্ম, বর্ষা, শীত। সো এই বরাবর আপনারা বুঝতেই পারবেন যে এই বরাবর এই কারণে হচ্ছে দুর্যোগের পরিমাণ বেশি। দুর্যোগ বেশি কেমনে বলুন তো? এই দুর্যোগ বেশি হওয়ার কারণটা কি বলুন তো? কারণ হলো এই বরাবর যেহেতু ঋতুর বৈচিত্র্য, হঠাৎ হঠাৎ করে একটা ঋতু দেখা যায়, তো দুর্যোগও বেশি। আপনি চিন্তা করেন যে আমার যে গলা ভেঙে গেছে, এটাও একটা দুর্যোগ টাইপের ব্যাপার, মানে হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, এই অবস্থা আর কি। যাও, তাই টপিক অফ ক্যান্সার বরাবর আমরা দেখতে পাই প্রচন্ড দুর্যোগ প্রবণ এলাকা। ঠিক টপিক অফ ক্যাপ্রিকন বরাবরও প্রচুর পরিমাণে দুর্যোগ দেখা যায়। সেগুলো একটু দেখি আমরা খেয়াল করে। যেমন দেখেন টপিক অফ ক্যান্সারের দক্ষিণ দিকে যদি আমরা আসি, এই যে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর অঞ্চল থেকে এক ধরনের সাইক্লোন দেখতে পাই আমরা, তাই না? প্রতি বছর একটা সাইক্লোন হয়, যেটাকে আমরা কি নামে ডাকি? ঘূর্ণিঝড় বলি বাংলায়। দেখেন এই বরাবর হয়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ আরব অঞ্চলগুলোতে দেখতে পাই আমরা এই ধরনের ট্রপিক্যাল ঝড় দেখতে পাই। ঠিক আছে, ঠিক আপনি দেখবেন যে এই বরাবর যদি আমরা এই দিকে আসি, তাহলে আমরা এখানেও ঝড় দেখতে পাই। অর্থাৎ আমি যদি একটু বড় করে এই ম্যাপটা দেখাই, ট্রপিক অফ অর্থাৎ 37° উত্তর এবং দক্ষিণে আমরা প্রচন্ড ঝড় ঝাপটা দেখতে পাই। বড় ম্যাপটা দেখি আমরা, এই যে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল বা আরব সাগর বা ভারত মহাসাগর, দেখছেন এই অঞ্চল থেকে আমরা দেখতে পাই একটা দুর্যোগ প্রতি বছর আসে। এই যে এখন আসবে, তাই না? একটা ঝড় আসে, দেখবেন সেই ঝড়ের বিভিন্ন সময় নাম হয় মোখা, কখনো সিডর, কখনো নার্গিস, কখনো অমক, কখনো ক্যাটরিনা, এই সেই ক্যাটরিনা না সরি, বিভিন্ন মেয়েদের নামে হচ্ছে একটা ঝড় আসে দেখবেন, কখনো ফনি, তাই না? এখান থেকে উৎপত্তি হয়। সো এই অঞ্চলের ঝড়গুলা, এই অঞ্চলের সাইক্লোনকে বা ট্রপিক্যাল সাইক্লোনকে নামকরণ করে এখানকার দেশগুলো, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, দেখছেন তো, পাকিস্তান, এদিকে আছে ওমান, দেখছেন এদিকে আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরা মিলে হচ্ছে এখানকার ট্রপিক্যাল ঝড়গুলোর নামকরণ করে। অর্থাৎ সবই সাইক্লোন, বাট সাইক্লোনের নাম ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ সাইক্লোন মোখা, সাইক্লোন সিডর, সাইক্লোন অমুক, সাইক্লোন তমুক, যা ইচ্ছা তাই হতে পারে, ফনি ইত্যাদি। ওকে, আবার এই বরাবর যদি আমি এখানে আসি, অর্থাৎ যেখানে হচ্ছে সাউথ চায়না সি, দেখছেন তো, এই যে সাউথ চায়না সি বরাবর এই দিকটা যদি আমরা আসি, দেখি এখানে একটা সাইক্লোন হয়, তবে সেটাকে ওরা সাইক্লোন বলে না। বলেন তো, এই একই রকম ট্রপিক্যাল ঝড় যদি এই ভারতীয় অঞ্চলে না হয়ে যদি সাউথ চায়না সিতে হয়, তাহলে ওইটাকে ওরা কি বলে? একই বরাবর, কিন্তু একই রকম বৈশিষ্ট্য প্রায়। তাহলে সেই ঝড়টাকে আসলে ওরা কি বলে বলুন তো? অর্থাৎ আচ্ছা, এটাকে কি বলে? রাসেল বলছেন টাইফুন। হ্যাঁ, এটাকে বলা হয় টাইফুন বলা হয়। ওকে, তাহলে এই ঝড়টাকে আসলে কি বলা হয়?
আচ্ছা, তাহলে এই সাউথ চায়না সিতে এটাকে বলা হয় টাইফুন বলা হয়, অর্থাৎ সাউথ চায়না সি এটাকে জাপান তাইওয়ান এই অঞ্চলটাই হলো, এটাকে বলা হয় টাইফুন বলা হয় বা টাইফুন বলা হয়। ঠিক আছে, ফিলিপিন্সের আশপাশে এই ঝড়গুলো হলে ওরা বলে বগিও। আবার দক্ষিণ দিকে ক্যাপ্রিকনে যদি অস্ট্রেলিয়ার আশপাশে ওরা বলে উইলি উইলি। বুঝছেন, এই ঝড়টা যদি এদিকে না হয়ে এই যে আমাদের ঠিক দেখেন ট্রপিক্যাল ক্যান্সার বরাবর এই যে এটা হচ্ছে মেক্সিকো, গালফ অফ মেক্সিকো বা ক্যারিবীয় অঞ্চল, এই অঞ্চলে যদি ঝড়টা হয় তাকে কি বলা হয়? একে বলা হয় হ্যারিকেন। হ্যারিকেন বলা হয়। অর্থাৎ হ্যারিকেন ক্যাটরিনা, হ্যারিকেন নার্গিস, হ্যারিকেন এই সেই ইত্যাদি ইত্যাদি বলা হয়। বুঝছেন তো, বিভিন্ন ভাবে নামকরণ করা হয়। সো ওরা বলে হ্যারিকেন। এইভাবে করে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ঝড়গুলোর নামকরণ করা হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি অক্ষরেখাটা বুঝলাম। এবার আসবো আমরা দ্রাঘিমা রেখা কি। ঠিক আছে, দ্রাঘিমা রেখা কি আর দ্রাঘিমা রেখা অনুযায়ী কেন আসলে আজকে কি শেষ করবো কিনা বুঝতেছি না, গলার উপর প্রচন্ড চাপ পড়তেছে, ক্লাসগুলো নিয়েও মজা পাচ্ছি না। আমার মনে হয় যে আজকে আমরা শেষ করি, আগামীকালকে গলার অবস্থা ভালো হলে আমি লাইভ দিব। ওকে, সরি, আমি আসলে গলা খুব চিল্লে চিল্লে না বলতে পারলে ক্লাসগুলো মজা পাই না। আজকের মতো আমি শেষ করি, আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকালকে রাত 10টায়। এটা তৃতীয় পর্ব নিয়ে, আমি দ্রাঘিমা রেখা একদম যাবো না আজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।